আসসালামু আলাইকুম, আমি খন্দকার তৌহিদ ইমাম 10 মিনিট স্কুলের ফিজিক্স ইনস্ট্রাক্টর। আজকের ক্লাসে আমরা আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চ্যাপ্টার 7 পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টারের দুইটা ইম্পর্টেন্ট টপিক, একটা হচ্ছে পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তি, এই দুইটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি এই দুইটা টপিক রিলেটেড আমরা কিছু গাণিতিক প্রবলেমও ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। তাহলে একটু আসো আমরা দেরি না করে একটু শুরু করে ফেলি। আমরা একটু প্রথমে পৃষ্ঠটান কি সেইটার ব্যাপারে জানতে চাই, বাট তার আগে একটু মনে করে দেখো, আমরা ঠিক গত ক্লাসে আমরা হচ্ছে প্রবাহী পদার্থের একটা ধর্ম নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে সান্দ্রতা। এই চ্যাপ্টারের শুরুতে আমরা কঠিন পদার্থের ধর্ম স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করছি, দেন আমরা প্রবাহী অর্থাৎ তরল এবং বায়বীয় যে কোনো ধরনের পদার্থের একটা ধর্ম যেটাকে আমরা বলছিলাম সান্দ্রতা বা সান্দ্রবল, সেইটা নিয়ে আলোচনা করছিলাম। আজকের ক্লাসে আমরা মোর স্পেসিফিক্যালি তরল পদার্থের একটা বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যটাকে আমরা বলি হচ্ছে পৃষ্ঠটান, আমরা আজকের ক্লাসে এই বৈশিষ্ট্যটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে সবাই একটু এই এক্সাম্পলটার দিকে একটু তাকাও। এই যে দেখো, ছোট্ট একটা পেপার ক্লিপ আমি যখন নিছি, পেপার ক্লিপ দিয়ে আমরা কি করি, যে পেপারগুলি যে আটকায় রাখি, এই পেপার ক্লিপটা নর্মালি কি হয়ে যাওয়ার কথা, পানিতে ফেললে ডুবে যাওয়ার কথা। কিন্তু আমি যদি খুব সাবধানে এই রকমভাবে একটু ছড়ায় এই উপরের পৃষ্ঠে রাখি, তখন দেখা যায় এই পেপার ক্লিপটা ডুবে যাচ্ছে না। তখন মনে হয় কি, যে কোনো একটা চাদরের উপর কোনো একটা কিছু রাখলে যেমন থাকে, কিছুটা দেবে যায়। দেখো এই পেপার ক্লিপটার আশপাশের জায়গাটা কিছুটা কিন্তু দেবে গেছে, মানে কিছুটা একটু ঢালু হয়ে গেছে। মনে হচ্ছে কি এই পেপার ক্লিপটা পানিটার ওপরের তলে রাখা কোনো একটা পর্দার ওপরে মানে ভেসে আছে। দেখে অনেকটা অমনি লাগতেছে না, যে এইটা কোনো একটা পর্দার উপরে আছে বলে মনে হচ্ছে। এই ঘটনাটা কিন্তু ঘটতেছে পানির যে পৃষ্ঠটান বা তরলের যে পৃষ্ঠটান ধর্মটা আছে সেইটার কারণে। তাহলে খুব সহজ ভাষায় আমরা যদি পৃষ্ঠটান কি এটা বলতে চাই, তাহলে বলতে পারি কি, যে কোনো একটা তরলের যেই পৃষ্ঠটা মুক্তভাবে থাকে। মুক্ত পৃষ্ঠ মানে কি, মুক্ত পৃষ্ঠ মানে যেই পৃষ্ঠটা বাতাসের সংস্পর্শে থাকবে। খেয়াল করে দেখো, তুমি যখন গ্লাসে কোনো একটা পানি রাখবা, এই চারিদিক দিয়ে কিন্তু গ্লাসের সাথে হচ্ছে আবদ্ধ হয়ে আছে, ও কিন্তু মুক্তভাবে থাকতেছে না বা বাতাসের সংস্পর্শে নেই। কিন্তু একদম ওপরের যেই সারফেসটা আছে, এই ওপরের সারফেসটা কিন্তু বাতাসের সংস্পর্শে আছে। সো এই ওপরের সারফেসটাকে আমরা বলতেছি তরলটার মুক্ত পৃষ্ঠ। এই মুক্ত পৃষ্ঠটার ধর্মটাই হচ্ছে, এই মুক্ত পৃষ্ঠটা টান টান হয়ে থাকতে চায়। এই যে মুক্ত পৃষ্ঠটা টান টান হয়ে থাকতেছে, এই ধর্মটাকেই আমরা বলতেছি হচ্ছে তরলের পৃষ্ঠটান। এইবার তাহলে আমরা তরলের পৃষ্ঠটানটা কেন হয় এইটার ব্যাপারে বিজ্ঞানী ল্যাপ্লাসের একটা থিওরি আছে, যেটাকে আমরা বলি হচ্ছে ল্যাপ্লাসের আণবিক তত্ত্ব। ল্যাপ্লাসের এই আণবিক তত্ত্বটার হেল্প নিয়ে আমরা পৃষ্ঠটানটা কেন হয় এইটা আমরা এক্সপ্লেন করতে পারি। এইটা এক্সপ্লেন করার আগে আমি যদি তোমাদের গত ক্লাসের দুইটা ডেফিনেশন একটু মনে করাই দিই। আমরা গতদিন দুইটা ডেফিনেশন দেখছিলাম, একটাকে আমরা বলছিলাম হচ্ছে সংশক্তি বল, আরেকটাকে আমরা বলছিলাম হচ্ছে অসঞ্জন বল। একটু মনে করে দেখো তো, সংশক্তি বল কি ছিল? সংশক্তি বল ছিল একই ধরনের অণুগুলি বা একই ধরনের কণাগুলির পারস্পরিক আকর্ষণ, আর অসঞ্জন বল ছিল দুইটা ভিন্ন ধর্মী কণার মধ্যবর্তী যে আকর্ষণ, সেইটাকে আমরা বলছিলাম অসঞ্জন বল। এইবার তোমরা একটু খেয়াল করো, যে ধরো আমার একদম মিডলে যেই পানির কণাটা আছে, একদম এই মিডলে থাকা পানির কণাটার চারপাশে ধরো আরো কিছু কণা আছে, রাইট? আরো কিছু পানির কণা আছে, যেহেতু এটা একদম পানির ভেতরে। তাহলে দেখো এই পানির কণাটার উপরে এই কণাটার কি থাকবে? একটা সংশক্তি বল থাকবে। বলগুলি কি ধরনের হয়? আকর্ষণ ধর্মী। তাহলে এই বলটার ডিরেকশন হবে এই যে এই কণার উপর, এই মাঝখানে থাকা কণার উপর এই কণাটার আকর্ষণ বল এই দিকটায়। সেম ভাবে দেখো এই কণার বিপরীত দিকে যে আরেকটা কণা আছে, সেই কণার আকর্ষণ বল এই দিকে। একইভাবে দেখো প্রত্যেকটা কণার আকর্ষণ বল মানে ডিরেকশনগুলি দিয়ে দেয়া আছে। এবং খেয়াল করে দেখো, প্রত্যেকটাই যেহেতু পানির কণা এবং পানির কণার ভেতর সংশক্তি বল, তাহলে প্রত্যেকটা বলের মান সমান। তাহলে দেখো এই যে এই বলটা আর এই বলটা পরস্পর বিপরীত ধর্মী, এই বলটা আর এই বলটা পরস্পর বিপরীত ধর্মী। বিপরীত ধর্মী বলতে বিপরীত দিকে কাজ করতেছে। একইভাবে এই বলটা আর এই বলটা পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে। তাহলে আলটিমেটলি এই মাঝখানে থাকা কণাটার উপর নেট ফোর্স বা লব্ধি বলের মান কত হবে? লব্ধি বলের মান 0 হবে। কারণ আমরা জানি যদি কোনো একটা বস্তুর উপর
একই মানের দুইটা বল বিপরীত দিকে কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে লব্ধি বলের মান কত হয়? লব্ধি বলের মানটা কিন্তু 0 হয়। তাহলে খেয়াল করে দেখো, এই মাঝখানে থাকা কণাটার উপর আলটিমেটলি নেট ফোর্স 0। এইবার আমরা এমন একটা কণার কথা চিন্তা করতেছি যেই কণাটা একদম হচ্ছে ভেতরে নেই, এই কণাটা একদম তরলটার উপরেই পৃষ্ঠে আছে। তাহলে দেখো, এই কণাটাই যেহেতু একদম উপরের পৃষ্ঠে আছে, এর উপরে কিন্তু আর কোনো পানির কণা নাই। এর উপরে কি আছে? আমি ধরে নিচ্ছি এর উপরে দুইটা বাতাসের কণা আছে। এই যে এই জায়গায় একটা বাতাসের কণা, এইখানে একটা বাতাসের কণা আছে। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, তাহলে এই পানির কণা, যেই 4টা পানির কণা এইদিকে আছে, তাহলে এই পানির কণাটা এইদিকে আকর্ষণ করবে, এই পানির কণাটা এইদিকে আকর্ষণ করবে। দুইটাই যেহেতু সংশক্তি বল, তাহলে এই বলটা দিয়ে কি হবে? নালিফাই হয়ে যাবে। কিন্তু এইবার একটু খেয়াল করো, এই বাতাসের কণা এইদিকে যেই বলে আকর্ষণ করতেছে সেটা কিন্তু এখন আর সংশক্তি বল নাই, যেটা এখন কি বল? যেটা কিন্তু একটা অসঞ্জন বল। ঠিক একইভাবে এটাও কি একটা অসঞ্জন বল কিন্তু কাজ করতেছে। আর নিচের দিকে এই দুইটা পানির কণার জন্য যেই বলটা কাজ করতেছে সেটা হচ্ছে আমার সেই সংশক্তি বল। এবং এই বাতাসের কণা দিয়ে মানে যেই দুইটা আকর্ষণ বা যেইটা হচ্ছে আমার অসঞ্জন বলটা, সেই বলটার মানটা ধরো আমরা খুব নেগলিজিবল ধরে নিলাম। তাহলে আলটিমেটলি এই মাঝখানে থাকা পানির কণাটার উপর কোন দুইটা ফোর্স কাজ করতেছে? এই যে দেখো ভাইয়া, এই দুইটা ফোর্স কিন্তু কাজ করতেছে, এই দুইটা সংশক্তি বল কাজ করতেছে। তাহলে আলটিমেটলি মাঝখানে থাকা পানির কণাটার উপর নেট ফোর্স কোনটা হবে? এই যে দেখো, আমরা ভেক্টর থেকেই পড়ে আসছি, আমরা নেট ফোর্স জানি। দুইটা সমান মানের বল হইলে এদের লব্ধি বলের দিকটা কোন দিকে হবে? এদের লব্ধি বলের দিকটা হবে একদম দুইটা সমান মানের বলের মধ্যবর্তী অংশ দিয়ে। তাহলে দেখো, এই মাঝখানে থাকা পানির কণাটার উপর কিন্তু এখন একটা নেট ফোর্স কাজ করবে, রাইট? একটা লব্ধি বল বা একটা নেট ফোর্স কাজ করবে। এবং এই নেট ফোর্সটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে। তাহলে দেখো তো, এই পৃষ্ঠে থাকা পানির কণাটা নিচের দিকে একটা টান অনুভব করবে। ঠিক একইভাবে এই সারফেসে জুড়ে যতগুলি পানির কণা আছে, এরা কিন্তু নিচের দিকে অর্থাৎ এই পাত্রের ভেতরের দিকে একটা নেট ফোর্স ফিল করবে। তাহলে এই যে নেট ফোর্সটা ফিল করতেছে, কারা ফিল করতেছে? যেই কণাগুলি পৃষ্ঠে আছে, এরা একটা টান অনুভব করতেছে। সো ল্যাপ্লাস তার এই আণবিক তত্ত্ব দিয়ে এই টানটাকেই কি বলছেন? যে এই টানটাই হচ্ছে আমার সেই পৃষ্ঠ টান। কেন? কারণ এই টানগুলি কিন্তু শুধুমাত্র পৃষ্ঠে থাকা কণাগুলি কিন্তু ফিল করে, এবং সেটা কোন দিকে হচ্ছে? পাত্রের ভেতরের দিকে হচ্ছে। তাহলে আলটিমেটলি এইটাই হচ্ছে আমাদের ল্যাপ্লাসের আণবিক তত্ত্ব থেকে আমরা পৃষ্ঠটানকে ব্যাখ্যা করতে পারি। তাহলে এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পৃষ্ঠটান বের করার কিছু রাশিমালা বের করব। ঠিক আছে? তাহলে একটু চিন্তা করো যে আমরা কি নিচ্ছি। আমরা প্রথমে একদম ধরো একটা সুই, আমরা যে কাপড় সেলাই করি না, সেই কাপড় সেলাই করার একটা সুই নিচ্ছি, যেই সুইটার দৈর্ঘ্য হচ্ছে এল। দেখো, এই সুইটার প্রস্থ একটা আছে, বাট সেইটা খুবই কম। আমরা ধরে নিচ্ছি সুইটার কোনো প্রস্থ নাই, সুইটার কেবলমাত্র কি আছে? সুইটার কেবলমাত্র একটা দৈর্ঘ্য আছে। এবং সেই দৈর্ঘ্যটা কোনটা? সেই দৈর্ঘ্যটা হচ্ছে আমার ক্যাপিটাল এল। আমি এখন কি করছি? এই সুইটাকে ধরে এই যে একটা পাত্র আছে, এই পাত্রের ওপরের যে মানে তরলের পৃষ্ঠটা আছে, সেই পৃষ্ঠটার উপর আমি এমনভাবে রাখছি এটা ভেসে থাকবে, এটা কিন্তু ডুবে যাবে না। এবং তোমরা চাইলে যদি খুব সাবধানে সুইটাকে রাখো, পানির উপরের পৃষ্ঠটা দেখতে অনেকটা এইরকম হবে। দেখো, এই পৃষ্ঠগুলি অ্যাজ ইট ইজ থাকবে, আর মাঝখানের এই সুইটা কিন্তু এই যে এইভাবে কিন্তু থেকে যাবে। অর্থাৎ এই পৃষ্ঠটা একটু চাদরের মতন একটু ভাঁজ হয়ে থাকবে, এবং এই পৃষ্ঠ টানের জন্যই কি হবে না, এই সুইটা কিন্তু পানির ভেতরে ডুবে যাচ্ছে না, এই জায়গায় ভেসে থাকতেছে। তাহলে এই সুইটার মানে এই তরলটার কি কাজ করতেছে? তরলটার একটা পৃষ্ঠটান কাজ করতেছে। পৃষ্ঠটান কাজ করা মানে কি? এই সুইটার ওপরে তরলটা আসলে একটা ফোর্স দিচ্ছে। আচ্ছা, আমরা এখন চিন্তা করি যে এই সুইটার ওপরে, আমরা তাহলে এখন একটু চিন্তা করি যে এই সুইটার পৃষ্ঠের ওপরে এই দিকে এবং এই দিকে এফ পরিমাণ ফোর্স কাজ করতেছে। এইটা ভাইব না যে এক পাশে এফ আর এক পাশে এফ, টোটাল তার পৃষ্ঠের উপরে এফ পরিমাণ ফোর্স কাজ করতেছে। তাহলে দেখো, পৃষ্ঠটানের মানে একদম ফিজিক্সের ভাষায় বা পদার্থবিজ্ঞানের ভাষায় যদি আমরা ডেফিনেশনটা দিই, তাহলে পদার্থবিজ্ঞানের ভাষায় ডেফিনেশনটা কি? দেখো, তরলের পৃষ্ঠতলে প্রতি একক দৈর্ঘ্যের ওপর বলের মানকে পৃষ্ঠটান বলে। অর্থাৎ তরলের উপরিতলে প্রতি একক দৈর্ঘ্যে যতটুকু বল কাজ করবে সেইটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো পৃষ্ঠটান। তাহলে এখন একটু খেয়াল করো, আমরা যদি এখন এই তরলের পৃষ্ঠের ওপর
দৈর্ঘ্যটা বের করতে চাই, তাহলে দেখো দৈর্ঘ্যটা কতটুকু। খেয়াল করে দেখো, তোমাদের অনেকের মনে হতে পারে এই দৈর্ঘ্যটা হচ্ছে এল, যেহেতু এই যে সুইয়ের দৈর্ঘ্যটা এল, তার মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে এল। কিন্তু দেখো এই পাশে যেমন পৃষ্ঠটান কাজ করবে, অর্থাৎ সুইটা তুমি যদি এইভাবে চিন্তা করো, এটা হচ্ছে সুই, সুইয়ের এই পাশে যেমন টানটা কাজ করবে, সুইয়ের এই পাশেও কিন্তু কি কাজ করবে, টানটা কাজ করবে। তাহলে আলটিমেটলি দেখো তো কয়টা পাশে টান কাজ করতেছে, এই একটা পাশ, এই একটা পাশ। তাহলে টোটাল মানে কতটুক দৈর্ঘ্যের উপর এই এফ ফোর্সটা কাজ করতেছে, টোটাল কিন্তু 2L দৈর্ঘ্যের উপর এই ফোর্সটা কাজ করতেছে। কারণ এই যে দেখো এই দিকেও এল পরিমাণ দৈর্ঘ্যের উপর কাজ করবে, এই দিকেও কিন্তু এল পরিমাণ দৈর্ঘ্যের উপর কাজ করবে। সো আলটিমেটলি এই এফ ফোর্সটা কিন্তু কাজ করবে 2L দৈর্ঘ্যের উপর। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে সিম্পলি উইকিক নিয়ম। এখন যদি আমরা সিম্পলি এই উইকিক নিয়মটা করে ফেলি, তাহলে দেখো তো কি হয়, আমরা কি বলতে পারি 2L দৈর্ঘ্যের উপর, 2L দৈর্ঘ্যের উপর কতটুকু ফোর্স কাজ করতেছে, এফ পরিমাণ ফোর্স কাজ করতেছে। তাহলে একক দৈর্ঘ্যের উপর কতটুকু ফোর্স কাজ করতেছে, তাহলে দেখো একক দৈর্ঘ্যের উপর ফোর্স কাজ করতেছে F/2L, এবং এই একক দৈর্ঘ্যের উপর যতটুকু বল কাজ করে সেটাকেই আমরা কি নামে রাখলাম, সেটাকেই কিন্তু আমরা বললাম পৃষ্ঠটান, অর্থাৎ একক দৈর্ঘ্যের উপর কতটুকু বল কাজ করতেছে। তাহলে আলটিমেটলি আমরা পৃষ্ঠটান T = কি বলতে পারি, F/2L বলতে পারি। এখন দেখো এই 2Lটাকে আমরা আরেকটা ভাবে চিন্তা করতে পারি। দেখো তো এই 2Lটা হচ্ছে যেই বস্তুটা তুমি পানিতে মানে পানির উপরে ভেসে আছে, এই বস্তুটার যতটুকু দৈর্ঘ্য আসলে পানির সংস্পর্শে বা ভিজে আছে। খেয়াল করে দেখো এই সুইটার দৈর্ঘ্যের এই অংশটা এবং এই অংশটা, অর্থাৎ 2L পরিমাণ পানির সংস্পর্শে আছে বা পানির তরলটা দ্বারা ভিজে আছে। তাহলে এই যে 2L, এটাকে আমরা চাইলে বলতে পারি হচ্ছে ভেজা অংশের পরিধি, অর্থাৎ যতটুকু দৈর্ঘ্য আসলে ভিজে থাকবে সেইটা দিয়ে আসলে আমাকে মানে ফোর্সকে সেইটা দিয়ে যদি আমি ভাগ দেই, তাহলে আমি কি পাবো, তাহলে আমি পৃষ্ঠটান পাবো। তাহলে একটু মাথায় রাখবা, পৃষ্ঠটান বের করার আসলে ফর্মুলাটা হচ্ছে F/L, যে ছোট হাতের এলটার পরিচয় হচ্ছে ভেজা অংশের পরিধি। এই এক্সাম্পলের জন্য ধরো সুই বা একটা যে কোনো ধরো একটা কাঠি, যেটার দৈর্ঘ্য হচ্ছে যেটার দৈর্ঘ্য সাপোজ হচ্ছে এল, এইরকম একটা কিছুর জন্য স্পেশাল কেস, এইরকম একটা কিছুর জন্য আমার ফর্মুলাটা F/2L। তাহলে বস্তুর আকার আকৃতি যদি চেঞ্জ হয়, তাহলে আমার এই নিচে যে আমি ভাগটা দিব, এটা কি দিয়ে ভাগ দিতে হবে, যতটুকু অংশ ভিজে থাকবে ততটুকু অংশ দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আসো আমরা আরেকটি এক্সাম্পল একটু দেখি। এখন তুমি চিন্তা করো যে আমার এই যে তরলের পৃষ্ঠে, এই তরলটার পৃষ্ঠে এখন এই রকম দেখতে একটা বস্তু মানে ভেসে আছে। তাহলে আমি একটু বলে দেই যে এই বস্তুটার মানে একটা আয়তকার বস্তু বা একটা আয়তকার প্লেট। সো এই আয়তকার বস্তুটার দৈর্ঘ্যটা হচ্ছে L আর প্রস্থটা হচ্ছে সাপোজ B, রাইট? তাহলে এখন একটু খেয়াল করো, তাহলে আমার পৃষ্ঠটান বের করার ফর্মুলা কি, T = F/L। যে জায়গার এফটা কি, কতটুকু ফোর্স কাজ করতেছে। ধরো এই ক্ষেত্রে তোমাকে কোশ্চেনে দেয়া থাকবে যে কতটুকু ফোর্স কাজ করতেছে, বাট আমাকে বুঝে কি বসাইতে হবে, ভেজা অংশের পরিধি। মানে এখন এই যে বস্তুটাকে যে আমি মানে পৃষ্ঠের উপরে যে ভেসে আছে, তাহলে আমাকে এখন বের করতে হবে এর পরিধির কতটুকু অংশ আসলে ভিজে আছে। তাহলে এখন একটু খেয়াল করো, এইটার কিন্তু দেখো এই পাশটা ভিজে আছে মানে তরলের সংস্পর্শে আছে, এইটাও তরলের সংস্পর্শে, এইটাও তরলের সংস্পর্শে, এইটাও তরলের সংস্পর্শে। তাহলে এই ক্ষেত্রে সেই ভেজা অংশের পরিধি L = কি হবে, L = হবে 2L + 2B, বা তুমি এটাকে বলতে পারো 2L + B, মানে যেটা কিন্তু আলটিমেটলি আমাদের আয়তকার বস্তুর পরিধি নির্ণয় করার ফর্মুলা। তাহলে খেয়াল করে দেখো 2L কেন হইলো, কারণ এই পাশেও L, এই পাশের Lও কিন্তু ভিজে আছে, এই পাশে ওর B ভিজে আছে, এই পাশের Bও কিন্তু ভিজে আছে। সো এই পাশ মানে এইটার জন্য হচ্ছে 2L আর এইটার জন্য হইছে কিন্তু 2B। সো আলটিমেটলি এই ভ্যালুটা কিন্তু আমার পৃষ্ঠটান বের করার ফর্মুলাতে বসাইতে হবে। তাহলে আসো আমরা আরো একটা এক্সাম্পল দেখি। তাহলে এই এক্সাম্পলটা একটু খেয়াল করো, যে ধরো একটা সুইমিং পুল বা একটা পুলের পানিতে এইরকম একটা লাইফ বয়া ভিজে আছে, মানে যেটা দিয়ে আমরা ভেসে থাকি, এইরকম একটা শেপের কিছু ভিজে আছে, এইরকম শেপের একটা বয়া ধরো ভেসে আছে। এখন আমরা এইটার জন্য
পৃষ্ঠটানটা কত সেটা নির্ণয় করতে যাচ্ছি। তাহলে আমি একটু কয়েকটা প্যারামিটার ডিফাইন করে দিই। এই যে পৃষ্ঠের মানে এই ভেতরের যে পৃষ্ঠটা আছে, ভেতরের পৃষ্ঠের ব্যাসার্ধ হচ্ছে আর আই, আর এই যে বাইরের আউটার এটা হচ্ছে ইনার সারফেস, আর এটা হচ্ছে আউটার সারফেস। সেই ইনার সারফেসের রেডিয়াসটা হচ্ছে আর আই, আর আমি ধরে নিলাম এই আউটার সারফেসের রেডিয়াসটা হচ্ছে আর নট। তাহলে এই ক্ষেত্রে তাহলে আমি আগে একটু ফর্মুলাটা লিখি। পৃষ্ঠটান বের করার ফর্মুলাটা কি? এফ ডিভাইডেড বাই এল। তাহলে এখন একটু দেখো এই ক্ষেত্রে আসলে কতটুকু অংশ ভিজে আছে। তাহলে দেখো এই যে ইনার সার্কেলটা ভিজে আছে, এই আউটার সার্কেলটাও কিন্তু কি আছে? ভিজে আছে, মানে ভেজা অংশ। তাহলে আলটিমেটলি ভেজা অংশ কিন্তু এখানে দুইটা। ইনার সার্কেলটা যেমন ভিজে আছে, একইভাবে আউটার সার্কেলটাও কিন্তু বা আউটার সারফেসটাও কিন্তু ভিজে আছে। তাহলে আমার ইনার সারফেসের পরিধি যেমন লাগবে, তেমনি আমার আউটার সারফেসটার পরিধিটাও কিন্তু লাগবে। তাহলে আমরা জানি একটা সার্কুলার সারফেসের পরিধি বের করার ফর্মুলা কি? 2πr। তাহলে ইনার সারফেস বের করার ফর্মুলাটা কি হবে? 2πr আই প্লাস আউটার সারফেসের পরিধিটা কি? সেম ভাবে 2πr নট। তাহলে এই এক্সাম্পলটার জন্য, এই কেসের জন্য আমার পৃষ্ঠটান বের করার ফর্মুলা কিন্তু হবে এফ ডিভাইডেড বাই 2πri প্লাস 2πr নট। তাহলে তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের কিন্তু পরীক্ষার হলে খুব সতর্কতার সাহায্যে দেখতে হবে যে আমার আসলে কি ধরনের সারফেস বলা আছে। আমি তোমাদের একটু ভাবার জন্য দেই যে সাপোজ তোমাকে এইরকম একটা সারফেস দিয়ে দিতে পারে, যে ধরো এইরকম একটা সারফেস দিয়ে দিল যে এটা পানির ওপরে ভেসে আছে। তাহলে দেখো আলটিমেটলি এই যে এইরকম যদি একটা সারফেস হচ্ছে পানির ওপর ভেসে থাকে, তাহলে এই সারফেসটার আসলে ভেজা অংশের পরিধিটা কত? তাহলে দেখো এইটার ভেজা অংশের পরিধিও কিন্তু এই যে এই বৃত্তটার মতন দুইটা আসবে। একটা দেখো এই পুরা পরিধিটা যেমন ভিজে আসছে অর্থাৎ আউটার, একইভাবে এই ইনার সারফেস এইটাও কিন্তু ভিজে আসছে। সো এই ক্ষেত্রেও কিন্তু ওই যে দুইটা টার্ম আসবে। এবং দেখো আমরা এইটা যেমন আগের এক্সাম্পলে যেমন জাস্ট একটা সারফেসের জন্য পরিধিটা বের করছিলাম, সো সেম ভাবে তোমাকে এই জায়গার পরিধি বের করতে হবে দুইটা সারফেসের জন্য। একটা হচ্ছে আউটার সারফেস আর একটা হচ্ছে ইনার সারফেস। তাহলে এই কনসেপ্টটা যদি মাথায় রাখতে পারো, তাহলে কিন্তু আমরা যে কোনো বস্তু যদি ভেসে থাকে তাহলে তার কিন্তু আমরা কি বের করতে পারবো? অর্থাৎ ওই তরলের পৃষ্ঠটার আমরা আলটিমেটলি পৃষ্ঠটানটা বের করতে পারবো। তাহলে এইবার একটু আসো আমরা 2 নাম্বারের কোশ্চেনের জন্য একটু ডিসকাস করি। যে 2 নাম্বারের কোশ্চেনের জন্য আমাকে অনেক সময় বলে কি যে দেখো 2 ধরনের কোশ্চেন থাকতে পারে। দেখো এটা একটা এক্সাম্পল, দেখো এক্সাম্পলটা কি, যে পাতার উপরে যখন শিশিরটা পড়ে থাকে, সেই শিশিরটা দেখো কি আকার ধারণ করে আছে? শিশিরটা দেখো তোমার গোলাকার ধারণ করে আছে। বা তুমি একটু চিন্তা করো আকাশ মানে মেঘ থেকে যখন বৃষ্টিগুলি পড়ে, বৃষ্টির ফোঁটাগুলিও কেমন হয়? বৃষ্টির ফোঁটাগুলিও হয় গোলাকার। এখন প্রশ্ন হচ্ছে কেন, বা আরো একটা ইজি এক্সাম্পল চিন্তা করো, তুমি তোমার টেবিলের ওপর যখন পানির একটা ফোঁটা ফেলে রাখো, এই পানিটা কিন্তু দেখবা যে ধরো এই টেবিলের সারফেসটার উপর পানিটা কিন্তু এইরকম একটা শেপ নিয়ে আসে, একটা গোলাকার শেপ নিয়ে আসে। এইরকম গোলাকার শেপগুলি কেন নেয় এইটা সবাই একটু বোঝার চেষ্টা করো। এখন সেটা বোঝার জন্য তুমি তোমার একটু হাতটার দিকে তাকাও, হাতের এই পৃষ্ঠটার দিক তাকাও। দেখো তুমি তোমার এই হাতের পৃষ্ঠটা যখন এইভাবে ছড়ায় রাখছো, এইভাবে ছড়ায় যখন রাখছো, তখন দেখো তোমার এই হাতের এই মুক্ত পৃষ্ঠটা, তুমি মুক্ত পৃষ্ঠ হিসাবে চিন্তা করো, এই মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলটা বেশি। ক্ষেত্রফলটা যখন বেশি তখন আলটিমেটলি খেয়াল করে দেখো তোমার হাতের যে স্কিন বা হাতের যে চামড়াটা আছে, এই চামড়াটা কিন্তু টান টান হয়ে নেই। কিরকম হয়ে আছে? কুচকে আছে, মানে কিছুটা হচ্ছে ভাঁজ ভাঁজ হয়ে আছে। এইবার তুমি তোমার হাতটা যদি এরকমভাবে মুষ্টিবদ্ধ করো, এরকমভাবে মুঠ করো, তোমার এই হাতের এখন কিন্তু মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলটা কম হয়ে গেছে। মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল যখন কম হয়ে গেছে, এইবার তুমি তোমার এই স্কিনের দিকে তাকাও, দেখো তোমার এই স্কিনটা কিন্তু এখন কিরকম হয়ে গেছে? তোমার স্কিনটা কিন্তু এখন টান টান হয়ে গেছে, বা তোমার এই হাতের চামড়াটাই কিন্তু এখন আগের মতন এই ভাঁজগুলি নেই। খেয়াল করে দেখো, তাহলে আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে পৃষ্ঠটান বা টান টান যখন হয় তখন ক্ষেত্রফলটা কম হয়। আমরা উল্টাভাবে বলতে পারি, ক্ষেত্রফল যদি কম হয় তাহলে পৃষ্ঠটানটা কি হবে, বা তোমার আউটার সারফেসটা কি থাকবে? টান টান হয়ে থাকবে। তাহলে এখন একটু খেয়াল করো, এই পানির পৃষ্ঠগুলি যখন গোলাকার হয়, তোমার একই আয়তনের
ধরো একটা তুমি ঘনকার বস্তু নিছো, মানে ঘনক আকৃতির বস্তু নিছো, এবং একই আয়তনের একটা গোলাকার বস্তু নিছো। দুইটারই যদি তুমি পৃষ্ঠের ক্ষেত্রফল বের করো, দেখবা এই গোলাকার বস্তুর পৃষ্ঠের ক্ষেত্রফলটা কম, আয়তাকার বস্তুর পৃষ্ঠের ক্ষেত্রফলটা বেশি, যদিও এদের দুইজনের আয়তনটা কি সেম। মানে তুমি এইভাবে চিন্তা করো যে এইখানে যতটুকু পানি আছে, এই আয়তাকার পাত্রে যতটুকু ঘনকার পাত্রে যতটুকু পানি আছে, এই গোলাকার পাত্রে ততটুকুই পানি আছে, কিন্তু এই গোলাকার পানিটায় মানে এই পাত্রে থাকা পানির পৃষ্ঠের ক্ষেত্রফলটা কম, বাট এই পাত্রে থাকা পানির পৃষ্ঠের ক্ষেত্রফলটা বেশি। এটা তোমরা চাইলে যে কোনো ভ্যালু চিন্তা করে এটা বের করতে পারো। তাহলে একটা কথা আমরা বলতে পারি, যখন কোনো একটা বস্তু এরকম গোলাকার শেপ নিয়ে থাকে তখন তার কি হয়, তখন তার আউটার পৃষ্ঠের ক্ষেত্রফলটা কি হয়, ক্ষেত্রফলটা কম হয়। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, আমার বৃষ্টি বা পানির ফোঁটাগুলি যখন নিচ থেকে মানে ওপর থেকে পড়ে তখন এই ফোঁটাগুলির ক্ষেত্রফলটা কি হচ্ছে। তাহলে একটু খেয়াল করে দেখো যে আমার যে কোনো একটা পানির ফোঁটা বা বৃষ্টির পানির ফোঁটা বলো বা শিশির বলো, এদের পৃষ্ঠটা কেমন রাখতে চায়, এদের পৃষ্ঠটা রাখতে চায় হচ্ছে টান টান করে রাখতে চায়, বা আমি একটু এইভাবে লিখে দিই, এদের মুক্ত পৃষ্ঠ টান টান রাখতে চায়। টান টান রাখতে চায় মানে টান টান কেন রাখতে চায়, কারণ ওই যে পৃষ্ঠ টানের জন্য এদের মুক্ত পৃষ্ঠটা কি থাকে, টান টান থাকতে চায়। আর মুক্ত পৃষ্ঠটা যখন টান টান রাখবে, বা পৃষ্ঠটা কখন টান টান থাকবে, যখন ক্ষেত্রফলটা হবে সবচেয়ে কম। বা তুমি এইভাবে চিন্তা করো, যে একটা এক্সাম্পল যে শুরুতেই দিলাম, যে তোমার হাতের যখন তুমি হচ্ছে পৃষ্ঠের ক্ষেত্রফলটা কম করো তখন হচ্ছে এটা কি হয়ে থাকে, টান টান হয়ে থাকে। বা উল্টাভাবে যখন এইটার পৃষ্ঠটা টান টান রাখতে চায় তখন এইটার ক্ষেত্রফল কি করতে হবে, ক্ষেত্রফল সবচেয়ে কম রাখতে হবে। আর কোন ক্ষেত্রে আমার ক্ষেত্রফলটা সবচেয়ে বা মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলটা সবচেয়ে কম হয়, যখন এই শেপটা হয় একটা গোলাকার শেপ। তাহলে ক্ষেত্রফল সবচেয়ে কম হয় কখন, যখন শেপটা হয় গোলাকার। শেপটা যখন কি হয়, গোলাকার হয়। তাহলে দেখো আলটিমেটলি মুক্ত পৃষ্ঠ টান টান রাখতে চাই, সেটা করার জন্য ক্ষেত্রফল সবচেয়ে কম হইতে হবে। ক্ষেত্রফল সবচেয়ে কম হওয়ার জন্য কি শেপ ধারণ করতে হবে, গোলাকার শেপ ধারণ করতে হবে। এই কারণে এই যে পানির পাতার ওপরে যখন শিশিরটা থাকে এটাও গোলাকার শেপ হয়ে থাকে। একইভাবে কোনো একটা বৃষ্টির ফোঁটা যখন নিচের দিকে পড়ে সেইটারও শেপটা কি থাকে, গোলাকার শেপ থাকে। তাহলে আশা করি এইগুলি 2 নাম্বারের জন্য আমরা অ্যান্সার করতে পারবো। তাহলে এবার একটু আসো আমরা আমাদের পরের টপিকে চলে যাই। আমরা এখন মেইনলি যেটা দেখব সেটা হচ্ছে পৃষ্ঠ শক্তি বলতে আমরা কি বুঝি সেটা একটু বোঝার চেষ্টা করব। এতক্ষণ আমরা দেখছি পৃষ্ঠ টান কি, এবার আমরা দেখব পৃষ্ঠ শক্তি কি জিনিস। পৃষ্ঠ শক্তি কি জিনিস সেটার আগে একটু ডেফিনেশনটা দেখি আমরা। দেখো পৃষ্ঠ শক্তির ডেফিনেশনে আমাকে কি বলা আছে, তরলের, দেখো পৃষ্ঠ শক্তির ডেফিনেশনে আমাকে কি বলে দেওয়া আছে, তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল, তরলটার যেই পৃষ্ঠটা মুক্ত মানে বাতাসের সংস্পর্শে আছে সেইটার ক্ষেত্রফল একক পরিমাণ বা 1 মিটার স্কয়ার বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে পৃষ্ঠ শক্তি বলে। কনসেপ্টটা আগে একটু বোঝো। ধরো আমার এই পৃষ্ঠ টানের জন্য আমার একটা ক্ষেত্রফল, এই যে AI পরিমাণ একটা ক্ষেত্রফল তৈরি হয়ে আছে। বা তুমি এইভাবে চিন্তা করো, একটা এক্সাম্পল দিই তোমাদের। খেয়াল করো যে আমার পৃষ্ঠ টানের জন্য একটা ক্ষেত্রফল যেটা তৈরি হয়ে আছে, ইনিশিয়াল যেই ক্ষেত্রফলটা সেইটাকে আমরা ধরে নিলাম AI। পৃষ্ঠকে কি করছে, টেনে ভেতরের দিকে ধরে রাখছে। এই যে পৃষ্ঠ টানটা কোন দিকে কাজ করতেছে, আমরা বলেই তো দিছি যে পৃষ্ঠ টান অলওয়েজ কোন দিকে কাজ করবে, ইনার সারফেসের দিকে কাজ করবে। সো এই ইনার সারফেস বা ইনার ডিরেকশনে আমার পৃষ্ঠ টানটা কাজ করতেছে। সেই পৃষ্ঠ টানটার জন্য এই রকম একটা ক্ষেত্রফল তৈরি হয়ে আছে। তাহলে তুমি এখন যেটা করতে চাও সেটা হচ্ছে এই ক্ষেত্রফলটাকে তুমি বাড়াইতে চাও, অর্থাৎ এই ক্ষেত্রফলটারকে তুমি একটা বল প্রয়োগ করে এই ক্ষেত্রটার ক্ষেত্রফল বৃদ্ধি করে কি করতে চাও, AF বা ফাইনাল ক্ষেত্রফলটা হচ্ছে AF করতে চাও। তাহলে খেয়াল করে দেখো তো, এই যে পৃষ্ঠ টান বা এই দিকে যে একটা ফোর্স কাজ করতেছে, এই ফোর্সের বিপরীতে ফোর্স প্রয়োগ করে তোমাকে কি করতে হচ্ছে,
ক্ষেত্রফলটা বৃদ্ধি করতে হচ্ছে। তাহলে যেহেতু এই ফোর্সের বিপরীতে তোমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে, সো আলটিমেটলি তোমাকে কি করতে হচ্ছে, একটা কাজ করতে হচ্ছে, যেই কাজের মাধ্যমে তুমি কি করতেছো, এই ছোট ক্ষেত্রফলটাকে টেনে বড় ক্ষেত্রফলে পরিণত করতেছো। এই ছোট ক্ষেত্রফলটাকে টেনে তুমি বড় ক্ষেত্রফলে পরিণত করতেছো। এই যে ক্ষেত্রফলটা বড় করতে তোমাকে যে পরিমাণ কাজ করতে হচ্ছে সেটাই হচ্ছে আমার পৃষ্ঠশক্তি একক ক্ষেত্রফলের ক্ষেত্রে। তাহলে আমি যদি একটু বলি যে এখানে তোমাকে কতটুকু ক্ষেত্রফল পরিবর্তন করছো, ক্ষেত্রফল পরিবর্তন করছো AF মাইনাস AI, তাহলে এতটুক ক্ষেত্রফল পরিবর্তন করতে আমরা ধরে নিচ্ছি তোমার W পরিমাণ কাজ করতে হয়েছে, রাইট? এটা আশা করি এতটুকু ক্ষেত্রফল পরিবর্তন করতে তোমাকে আসলে কতটুকু কাজ করতে হয়েছে, W পরিমাণ কাজ করতে হয়েছে। যেখানে ডেল এটা কি, এই যে দেখো আমি লিখে দিছি, ডেল এটা হচ্ছে AF মাইনাস AI, অর্থাৎ ফাইনাল যেই ক্ষেত্রফলটা মাইনাস ইনিশিয়াল যেই ক্ষেত্রফলটা। তাহলে একক ক্ষেত্রফল পরিবর্তন করতে তোমাকে কতটুকু কাজ করতে হচ্ছে, W ডিভাইডেড বাই ডেল A। তাহলে আমরা আলটিমেটলি বলতে পারি এই যে একক ক্ষেত্রফল পরিবর্তন করতে তোমার যতটুকু কাজ করতে হচ্ছে সেইটাই হচ্ছে এই তরলটার জন্য পৃষ্ঠশক্তি, যেটাকে আমরা বলতেছি W ডিভাইডেড বাই ডেল A। তাহলে তুমি একটা কথা একটু মাথায় রাখবা যে কোনো একটা তরলের ক্ষেত্রফল যদি পরিবর্তন করা হয়, মুক্ত পৃষ্ঠের যদি ক্ষেত্রফল পরিবর্তন করা হয়, তাহলে তোমাকে কি করতে হবে, অবশ্যই একটা কাজ করতে হবে। এবং একক ক্ষেত্রফল পরিবর্তন করতে যতটুকু কাজ করতে হচ্ছে সেইটাই হচ্ছে ওই তরলটার পৃষ্ঠশক্তি। অর্থাৎ এই তরলটার এই সারফেসে কি পরিমাণ শক্তি আছে সেইটা বের করার ফর্মুলা হচ্ছে এইটা, W ডিভাইডেড বাই ডেল A। যেখানে ডেল এটা কি, ডেল এটা হচ্ছে আমার ক্ষেত্রফলের পরিবর্তন। সবাই বুঝতে পারছে? এইবার আমরা মজার আরেকটা একটু কাজ করব, সেটা একটু ভালো করে একটু বোঝো। এবার আমরা পৃষ্ঠটান যেটা আছে সেইটার মাত্রাটা বের করব, দেন আমরা মাত্র যে পৃষ্ঠ শক্তিটা বের করলাম সেইটার মাত্রাটা বের করব। তাহলে আমরা যদি একটু বের করার চেষ্টা করি, যে একটু মনে করে দেখো যে আমাদের পৃষ্ঠটান বের করার ফর্মুলা কি ছিল, F ডিভাইডেড বাই 2IL। তাহলে পৃষ্ঠটানের মাত্রাটা কি, তাহলে F এর মাত্রা হচ্ছে ml T ইনভার্স 2 ডিভাইডেড বাই 2L। 2 এর তো কোনো মাত্রা হয় না, আর L কি, L হচ্ছে একটা দৈর্ঘ্য। তাহলে এই L এর মাত্রাটা কি, এই L এর মাত্রাটাই হচ্ছে আমার L। ঠিক আছে, দুইটা দেখে কনফিউজড হয়ে যায় না, এটা আমরা দৈর্ঘ্যটাকে প্রকাশ করছিলাম L দিয়ে, আর যে কোনো দৈর্ঘ্যের মাত্রা কি ক্যাপিটাল L, সো এটা হচ্ছে সেই L। তাহলে এই L আর এই L কাটাকাটি, তাহলে আলটিমেটলি কি থেকে যায়, আলটিমেটলি থাকে হচ্ছে m T ইনভার্স 2। এটা হচ্ছে কার মাত্রা, এটা হচ্ছে আলটিমেটলি আমার এই যে পৃষ্ঠটানের মাত্রা। সেম ভাবে আমরা যদি পৃষ্ঠ শক্তির মাত্রাটা বের করতে চাই, তাহলে পৃষ্ঠ শক্তির ফর্মুলাটা আমরা কি বের করছি, পৃষ্ঠ শক্তির ফর্মুলাটা আমরা বের করছি W ডিভাইডেড বাই ডেল A। তাহলে একইভাবে আমরা কি করব, একইভাবে হচ্ছে আসো আমরা মাত্রাগুলি একটু বসাই দিই। কাজের মাত্রা কি, কাজের মাত্রা হচ্ছে ml স্কোয়ার T ইনভার্স 2 কাজের মাত্রা, ডিভাইডেড বাই ক্ষেত্রফলের মাত্রা কি, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, মানে L ইন্টু L, বা ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে L স্কোয়ার। তাহলে দেখো L স্কোয়ার কাটা, সো আলটিমেটলি কি থাকে mt ইনভার্স 2। সো খেয়াল করে দেখো আলটিমেটলি এই যে পৃষ্ঠ শক্তি যেটা আছে সেইটা এবং পৃষ্ঠটান যেটা আছে সেইটার দুইটার মাত্রা কিন্তু এক্স্যাক্টলি কি আসতেছে, সেম আসতেছে। এবং আমরা যখন ভৌত জগৎ এবং পরিমাপ পড়ি, অর্থাৎ আমাদের এই ফিজিক্স ফার্স্ট পেপারের একদম ফার্স্ট চ্যাপ্টার যেটা, সেটাই কিন্তু আমরা মাত্রা নিয়ে ডিটেলসে পড়ালেখা করি। সেই মাত্রার ব্যাপারে একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে তুমি যদি দেখো দুইটা রাশির মাত্রা সমীকরণ একই আসছে, দুইটা রাশির মাত্রা সমীকরণ একই আসা মানে দুইটা রাশি আসলে একই জাতীয়, কিন্তু তাদেরকে আমরা কি করতেছি, তাদেরকে আমরা ভিন্ন নামে ডাকতেছি বা ভিন্ন সংজ্ঞায় সংজ্ঞায়িত করতেছি। তার মানে আমি যদি একটু সিম্পলি বলি, তাহলে দেখো আমি একটু সিম্পলি কথাটা একটু লিখে দিই। তাহলে দেখো এই ই পৃষ্ঠ শক্তি পৃষ্ঠ টান কোনো একটা তরলের জন্য তাদের মান আসলে সেম। কোনো একটা তরলের যদি বলে দেয় পৃষ্ঠ টান 2, তাহলে সেই তরলটার পৃষ্ঠের শক্তিও কত, 2। কিন্তু দুইটা টার্মকে আমরা দুইটা ডিফারেন্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করতেছি।
পৃষ্ঠটানকে আমরা একটা ডিফারেন্ট ডেফিনেশন দিচ্ছি, পৃষ্ঠ শক্তিকে আরেকটা ডিফারেন্ট ডেফিনেশন দিচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের এই ফর্মুলাটা আমরা পাচ্ছিলাম একটা ডেফিনেশন থেকে, এই ফর্মুলাটা পাইছি আমরা আরেকটা ডেফিনেশন থেকে। দুইটার ডেফিনেশন আলাদা, দুইটার টার্মিনোলজিস আলাদা, বাট দুইটা রাশি আসলে একই জাতীয়। তাহলে ম্যাথ করতে গেলে একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, তোমাকে যদি কোথাও পৃষ্ঠটান প্রয়োজন হয় সেখানে তোমাকে পৃষ্ঠ শক্তি দিয়ে দিতে পারে, বাট তুমি চাইলেই কি করতে পারবা, এই পৃষ্ঠ শক্তিকে পৃষ্ঠটান দিয়ে বা পৃষ্ঠটানকে পৃষ্ঠ শক্তি দিয়ে রিপ্লেস করতে পারবা। কেন? কারণ আমরা দুইটার মাত্রা সমীকরণ বের করে দেখলাম, দুইটার মাত্রা আসলে সেম আসতেছে। আমরা এই কাজটা, এই মাত্রা বের না করে দুইটা যে আসলে একই হবে এটা আমরা আরেকভাবেও চাইলে বের করতে পারি। আসো সেইটা বের করার জন্য দেখো আমরা কি করব, আমরা একটা এক্সপেরিমেন্ট করব, বা আমরা একটা এক্সপেরিমেন্টাল সেটআপ নিছি। এক্সপেরিমেন্টাল সেটআপটা কি সেটা আগে একটু বোঝার চেষ্টা করো। আমি ধরো চিকন রড বা ধরো হচ্ছে মেটাল কোনো একটা দিয়ে আমি একটা শেপ তৈরি করছি। শেপটা কেমন একটু বোঝো, যে আমি ফার্স্টে একটা রডের টুকরা এইরকম ভাবে বাঁকাইছি, এরকম ইউ আকৃতির করে বাঁকাইছি, দেন আরেকটা রডের টুকরা আমি এইভাবে লাগায় রাখছি। দেখো এইটার ফলে কি হয়েছে, এই যে নিচের রডের টুকরাটা এটাই দুই পৃষ্ঠে জাস্ট এইরকম ভাবে হচ্ছে আটকায় আছে, বাট এটা কিন্তু চাইলে কি করতে পারবে, এইভাবে মুভ করতে পারবে। সো আমি এই যেই রডের বা এই যেই বাহুটা আছে, এই বাহুটাকে আমি চাইলে উপরে উঠাইতে পারবো, বাহুটাকে চাইলে আমি নিচে নামাইতে পারবো। সো দেখো এই যে আমার এই ছবিটা এইভাবে একটু বাঁকা করে আঁকানো আছে। আমি দেন এই পুরাটাকে ধরে আমি কি করছি, সাবান গোলানো পানিতে আমি চুবাই আনছি। সাবান গোলানো পানিতে চুবাই আনলে কি হবে, এই জায়গায় একটা পর্দা তৈরি হবে, ওই যে সাবান গোলানো পানির একটা পর্দা তৈরি হবে, এবং এই তরলটার একটা পৃষ্ঠটান থাকবে। সো সেই পৃষ্ঠটানের জন্য এই যে দেখো এই বাহুর যেটা আছে সেটা কিন্তু এই দিকে একটা ফোর্স ফিল করবে বা এই দিকে মুভ করতে যাবে। কেন? ওই যে আমরা বলে রাখছি টান টান হওয়ার জন্য ক্ষেত্রফল কি হবে, কম। সো এই বাহুটা যত এইদিকে যাবে ক্ষেত্রফল তত কম হবে, তত এটা কি হবে, মানে টান টান থাকার জন্য ক্ষেত্রফলটা কি করতেছে, কমায় ফেলতেছে। তাহলে তুমি একটু ভেবে দেখো, তুমি যদি এই বাহুটাকে ওইটা যেইখানে ছিল শুরুতে সেইখানেই রাখতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, বিপরীত দিকে একটা বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ এই বাহুটা পৃষ্ঠটানের জন্য এই দিকে যাইতে চাচ্ছে, বাট এইটাকে তার আপন জায়গায় রাখার জন্য তোমাকে এই ডিরেকশনে কি করতে হচ্ছে, একটা ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। তো আমরা ফার্স্টে একটু বের করি আমাকে কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো আমরা পৃষ্ঠটান বের করার ফর্মুলা দেখে আসছে কি, এফ ডিভাইডেড বাই ভেজা অংশের পরিধি। তাহলে এইবার একটু আসো আমরা আগে একটু বের করি যে আমার এই জায়গার ভেজা অংশের পরিধিটা কত। দেখো এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে আমার ছোট হাতের এল, এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে ছোট হাতের এল। এখন কিন্তু অনেকে কনফিউজড হয়ে যাবে, ভাইয়া তাহলে তো এই জায়গার ভেজা অংশতে একটা, তাহলে এখানে কেন 12 হইল? কারণ দেখো এই ভেজা অংশের এই পাশে তরল আছে কিন্তু এই পাশে তো কোনো তরল নাই। তাহলে অনেকের মনে হইতে পারে যে এই জায়গায় আমি কি নিব, এই জায়গায় তো আমি শুধুমাত্র এল নিব, এইখানে কেন 12 হচ্ছে? এইবার একটু সবাই ভালোভাবে এই নিচের ছবিটার দিকে তাকাও। আমি নিচের ছবিটা কিভাবে আঁকছি, যে ধরো এই প্লেট মানে এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা এইভাবে আছে, এই স্ট্রাকচারটাকে তুমি এইভাবে একটু বাঁকাও। বাঁকানোর পর তুমি এই যে এই সাইড থেকে দেখো, এই সাইড থেকে তুমি যখন দেখবা তুমি কি দেখতে পারবা, তুমি কিন্তু এই দুইটার এই যে গোলাকার মানে মাথা দুইটা দেখতে পারবা। এই যে দেখো সেইটা দেখতে পাচ্ছ, এই যে এই গোলাকার মাথা দুইটা দেখতে পাচ্ছ। এবং খেয়াল করে দেখো এইখানে যে পর্দাটা তৈরি হয়েছে, এই পর্দার কিন্তু একটা উপরি পৃষ্ঠ আছে, একটা নিচের পৃষ্ঠ আছে। এই ছবিটা দেখো আমার এই সাইড থেকে দেখলে তুমি যেটা দেখতে পারবা সেটা হচ্ছে দেখো এই যে এইটার একটা এই যে উপরি পৃষ্ঠ আছে, এটার একটা উপরি পৃষ্ঠ আছে, একইভাবে এটার কিন্তু একটা নিচের পৃষ্ঠ আছে। তাহলে দেখো এই যে উপরের পৃষ্ঠ এইটার দৈর্ঘ্য যদি হয় এল, এই নিচের পৃষ্ঠ এইটার দৈর্ঘ্য কত হবে, এটার দৈর্ঘ্য কিন্তু হবে
এল। তাহলে দেখো ভেজা অংশ মানে এইটার যেহেতু মানে এই দুইটা সারফেস, এই যে তুমি এইভাবে চিন্তা করো, এই একটা সারফেস, এইটার জন্য এল, এই যে এইটার জন্য এল, একইভাবে এই নিচেরটার জন্যও কি হচ্ছে, নিচেরটার জন্যও হচ্ছে এল। তো সেই কারণে আলটিমেটলি এখানে কি হচ্ছে, এখানে কিন্তু 2l হচ্ছে। এই কনসেপ্টটা কিন্তু আমরা সামনেও মানে এই এক্সাম্পলের জন্যই আরো কয়েকবার কাজে লাগাবো। সো এইটা কিন্তু ভালো করে বোঝাটা জরুরি যে আমার এইখানে যে হচ্ছে সাবান গোলানো পানির যেই ফিল্ম বা যেই পর্দাটা তৈরি হয়েছে, সেই পর্দাটার কিন্তু দুইটা সারফেস, উপরের একটা সারফেস, নিচের একটা সারফেস। সো এইটা এই বাহুটাকে, এই বাহুটার কিন্তু এই যে দুইটা সারফেস জুড়ে টান দিতেছে। সো ভেজা অংশের পরিধি কিন্তু সেই জায়গা থেকে কি আসছে, 2l আসছে। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে F = কি লিখে ফেলতে পারি, আমরা চাইলে এখান থেকে F = লিখে ফেলতে পারি হচ্ছে T × 2l। তাহলে এটা আমরা Fটা বের করে রাখলাম। তুমি এইবার ওই ফোর্সটা মানে অ্যাপ্লাই করে এই যে তোমার হচ্ছে বাহুটা আছে বা আর্মটা আছে, এই আর্মটাকে টেনে একটু সরায় আনতে চাও, অর্থাৎ এই আর্মটাকে তুমি পজিশন চেঞ্জ করে, এই আর্মটার তুমি পজিশনটা চেঞ্জ করে সাপোজ তুমি এইখানে নিয়ে আসতে চাও, রাইট? তুমি এইখান থেকে এইখানে নিয়ে আসতে চাও এবং এইখান থেকে এইখানে নিয়ে এসছো কতটুকু, এইখান থেকে এইখানে সাপোজ তুমি x পরিমাণ সরণ ঘটাইছো। কতটুকু সরণ ঘটাইছো তুমি? x পরিমাণ সরণ ঘটাইছো। তাহলে আমরা যদি বলি তাহলে এইখান থেকে এইখানে সরাইতে তোমার কি পরিমাণ কাজ করতে হইছে, তোমাকে কিন্তু যদি বলি w পরিমাণ কাজ করতে হইছে, তাহলে আমরা জানি w = কি, w = বল গুণ সরণ। তাহলে বলটা কত, বল হচ্ছে T × 2l এবং এই বলটা প্রয়োগ করে তুমি কতটুকু সরণ ঘটাইছো, তুমি x পরিমাণ সরণ ঘটাইছো। তাহলে এটা হচ্ছে তোমার কৃত কাজ। এই পরিমাণ তুমি যখন কাজ করছো, দেখো তো এটার ক্ষেত্রফল ছিল এতটুকু, এখন ক্ষেত্রফল হয়ে গেছে কতটুকু, পুরাটা। দেখো আগে ক্ষেত্রফল ছিল এতটুকু, এখন ক্ষেত্রফল হয়ে গেছে পুরাটা। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কতটুকু, মানে তোমার ক্ষেত্রফলের পরিবর্তন কিন্তু এই যে এই পুরাটা, মানে এইটা হচ্ছে তোমার সেই ডেল এটা। তাহলে এখন আমরা বের করতে চাচ্ছি আমাদের ডেল এটা কত, অর্থাৎ আমার কতটুকু ক্ষেত্রফল আমি পরিবর্তন করছি। এখন এইখানে তোমাদের অনেকের মনে হইতে পারে ভাইয়া এটার ক্ষেত্রফল, এই যে দৈর্ঘ্য এত l, প্রস্থ কত, প্রস্থ হচ্ছে x, তাহলে আমার ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে lx। কিন্তু আবার একটু ভেবে দেখো, ওই যে আমরা বলে আসলাম আমাদের ফিল্মটা কেমন, এটার একটা আপার সারফেস আছে, এটার একটা লোয়ার সারফেস আছে। তাহলে তুমি আসলে কয়টা সারফেসের মানে এতটুকু পরিবর্তন করছো, দুইটা। ওপরের সারফেসটা যেমন lx পরিমাণ বৃদ্ধি পাইছে, এই যে ওপরের সারফেসটা যেমন lx পরিমাণ বৃদ্ধি পাইছে, নিচের সারফেসটাও কিন্তু কি করছে, lx পরিমাণ, অর্থাৎ একই পরিমাণ বৃদ্ধি পাইছে। তাহলে টোটাল আসলে কতটুকু বৃদ্ধি পাইছে, lx + lx, বা আমরা বলতে পারি ডেল এটা হচ্ছে আমার 2lx। তাহলে আমার ক্ষেত্রফলের পরিবর্তন কত, দুইটা সারফেসের জন্য 2lx। তাহলে আমি যদি বের করতে চাই তাহলে আমার পৃষ্ঠ শক্তিটা কত, পৃষ্ঠ শক্তি = আমরা ফর্মুলাটা দেখে আসছি w / ডেল a। তাহলে wটা কত, wটা হচ্ছে T twice lx / ডেল এটা কত, ডেল এটা হচ্ছে twice lx। তাহলে দেখো এইটা এটা কাটা, তাহলে আলটিমেটলি কি থাকে, T। সো দেখো আমরা এই একটু আগে যেই কথাটা বলে আসছি, একদম সিম্পলি মাত্রা সমীকরণ বের করার সাহায্যে আমরা কিন্তু বলতে পারো সেই জিনিসটাই আমরা প্রমাণ করলাম যে দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, কোনো একটা তরলের পৃষ্ঠ শক্তি যা, তরলটার পৃষ্ঠটান কিন্তু একই, মানে দুইটার মানগত দিক দিয়ে সেম, বাট দুইটার সংজ্ঞাগত দিক দিয়ে দুইটা আলাদা, বাট দুইটার মান কি হবে, দুইটার মান কিন্তু সেম হবে। এই কনসেপ্টটা কিন্তু আমরা বিভিন্ন ম্যাথে কাজে লাগাবো। তাহলে এবার একটু আসো আমরা আমাদের পরের টপিকে চলে যাই। এই পরের টপিকটা একটু খেয়াল করে দেখো, আমরা বিভিন্ন বডি স্প্রে যে ইউজ করি, বা তুমি চিন্তা করো আমরা যে বিভিন্ন গ্লাস ক্লিনার ইউজ করি, বা আমরা স্প্রে করে যখন কোনো একটা সারফেসের ওপর কোনো একটা তরলকে বা কোনো একটা লিকুইডকে স্প্রে করি, তখন কি আমাদের কাজ করতে হয় কিনা, এইটা একটু ভাবো। দেখো আমাদের কাজ করতে কখন হবে, তরলের পৃষ্ঠ, দেখো আমাদের কাজ করতে কখন হয়, যদি আমরা ক্ষেত্রফলটা পরিবর্তন করি। কারণ আমরা দেখছিলাম আমাদের পৃষ্ঠ শক্তি বের করার ফর্মুলা কি, E = w / ডেল a। সুতরাং আমরা w = কি লিখতে পারি, E × ডেল a, রাইট? তাহলে দেখো যে কোনো তরলের একটা পৃষ্ঠ শক্তি থাকবে,
সো এই ই এর ভ্যালু তো কখনো 0 হচ্ছে না, বাট ডেল এটা যদি 0 হয় তার মানে আলটিমেটলি তোমাকে কি করতে হয় নাই, কোনো কাজ করতে হয় নাই। কারণ কি, কারণ তুমি কোনো ক্ষেত্রফলের পরিবর্তন করো নাই। বাট তুমি যদি ক্ষেত্রফলের পরিবর্তন করো তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, একটা কাজ করতে হবে। তাহলে এখন একটু খেয়াল করো, আমার যখন এই বডি স্প্রেটা বা এই লিকুইডটা যখন হচ্ছে পাত্রের ভেতরে ছিল, পাত্রের ভেতরে যখন ছিল তখন তার মুক্ত পৃষ্ঠ কোনটা, তখন কিন্তু তার মুক্ত পৃষ্ঠ হচ্ছে, দেখো এই যে এইটা হচ্ছে তার মুক্ত পৃষ্ঠ, এইটা হচ্ছে তার মুক্ত পৃষ্ঠ। এবং আমি ধরে নিলাম এই মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলটা হচ্ছে AI বা ইনিশিয়াল ক্ষেত্রফলটা হচ্ছে AI। এবং এটা ফাইনালি কিসে পরিণত হয়েছে, এরকম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য বাবল বা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য বাবলে পরিণত হয়েছে। তাহলে দেখো এই রকম যখন অসংখ্য বাবলে পরিণত হয়েছে তাহলে এখন এই জায়গার মুক্ত পৃষ্ঠটা বেড়ে গেছে না। সো টোটালি আলটিমেটলি আমি যদি বলি মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলটা হচ্ছে আমার AF, তাহলে সেই মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলটা কিন্তু এখন বৃদ্ধি পাইছে। তার মানে আলটিমেটলি আমি বলতে পারি আমি যখন এইভাবে স্প্রে করে লিকুইডটাকে বাইরে বের করে দিচ্ছি তখন মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলটা বৃদ্ধি পাচ্ছে। সো আলটিমেটলি মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল যেহেতু বৃদ্ধি পাচ্ছে, সো তোমার একটা ডেল এর ভ্যালু আছে। সো আলটিমেটলি তোমাকে কি করতে হয়েছে, আলটিমেটলি কিন্তু তোমাকে একটা কাজ করতে হয়েছে। সো আমরা এই রিলেটেড একটু ফর্মুলা দেখবো, বাট তার আগে একটা এক্সাম্পল চিন্তা করো। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে স্প্রে করার আগে সম্পূর্ণ তরলটা এইরকম একটা শেপে ছিল, একটা বৃহৎ গোলাকার শেপে ছিল, যেই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে R। দেন তাহলে এইটার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলটা কত, এইটার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 4πr², মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল। দেন তুমি এইটাকে n সংখ্যক, ছোট হাতের R ব্যাসার্ধের গোলকে পরিণত করছো। কত সংখ্যক, n সংখ্যক ছোট হাতের R ব্যাসার্ধের গোলকে পরিণত করছো। কি করার মাধ্যমে, স্প্রে করার মাধ্যমে। তাহলে এই আদি বা আগের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলটা হচ্ছে 4πr²। তাহলে ফাইনাল মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলটা কত হবে, একটা গোলকের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। তাহলে n সংখ্যক গোলক যেহেতু আছে, সো আলটিমেটলি টোটাল মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলটা হবে n 4πr²। যেখানে n কি, নাম্বার অফ, যেখানে nটা কি, nটা হচ্ছে তুমি মোট কত সংখ্যক ছোট ছোট গোলকে পরিণত করছো। তাহলে আলটিমেটলি আমার এই কৃত কাজ ডাব্লিউটা বের করার ফর্মুলাটা কি হবে, W = E × del A। আর del A = কি হবে, del A = হবে হচ্ছে আমার AF - AI। দেন তুমি যেটা এই ভ্যালুগুলি যখন এখানে বসাই দিবা তুমি আলটিমেটলি কি পেয়ে যাবা, তুমি কিন্তু আলটিমেটলি এই জায়গায় কি পরিমাণ কাজ করতে হচ্ছে সেটা পেয়ে যাবা। এবং একটু দেখো এই ফর্মুলাটা চাইলে আমরা T × AF - AI এই আকারেও কিন্তু আমরা চাইলে লিখতে পারি। কেন, কারণ আমরা তো শুরু থেকেই বের করে আসলাম পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠ টানের মান কোনো একটা তরলের জন্য কিন্তু একই হবে। তাহলে আসো আমরা একটু এই কনসেপ্টটা কাজে লাগাই, আমরা একটা প্রবলেম সলভ করে ফেলি। তাহলে একটু প্রবলেমটা আমরা একটু পড়ে দেখে আমাদের প্রবলেমে কি কি বলা আছে। দেখো তোমাকে ফার্স্টেই বলে দেয়া আছে 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট পানির গোলককে স্প্রে করে 10⁻12 সংখ্যক সম ব্যাসার্ধ বিশিষ্ট, অর্থাৎ প্রত্যেকটা যে ছোট ছোট গোলক তৈরি করছো তাদের ব্যাসার্ধ একই, সম ব্যাসার্ধ বিশিষ্ট কণায় পরিণত করা হয়। স্প্রে করতে কত কাজ করতে হয়েছে বলে তুমি মনে করো, এবং পানির পৃষ্ঠ টানের মানটা তোমাকে দেয়া আছে। তাহলে আমি যদি একটু বলি আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে কতটুকু কাজ করতে হয়েছে। সো আলটিমেটলি আমাকে কৃত কাজটা বের করতে হবে। সো আমার কৃত কাজ বের করার ফর্মুলা কি, E × del A। আর যেহেতু পৃষ্ঠ শক্তি নাই, কি দেয়া আছে, পৃষ্ঠ টান দেয়া আছে। সো আমরা চাইলে লিখতে পারি কি T × AF - AI। এবং তুমি কি করছো, তুমি এই যে একটা বড় গোলককে n সংখ্যক ছোট গোলকে পরিণত করছো। তাহলে আমরা মাত্র দেখে আসলাম। সো আমাদের এই AF-টা কি হবে, AF-টা হবে হচ্ছে n 4πr² - AI
মানে আগেরটার হচ্ছে ক্ষেত্রফল কত হবে 4πr²। তাহলে একটু দেখো আমাদের কার কার মান জানা লাগবে। পৃষ্ঠটানের মানটা জানা লাগবে, ছোট গোলকের সংখ্যা জানা লাগবে, ছোট গোলকগুলির ব্যাসার্ধ জানা লাগবে, দেন আমার আচ্ছা এটাকে আমরা বড় হাতের আর ধরে আসছিলাম, দেন আমাকে কি জানা লাগবে, আমার বড় গোলকটার ব্যাসার্ধ জানা লাগবে। তাহলে আমরা একটু দেখি আমাদের কোশ্চেনে কার কার ভ্যালু দিয়ে দেওয়া আছে। সবার ফার্স্টে একটু দেখো আমাদের পৃষ্ঠটান টি এর ভ্যালুটা কত দেওয়া আছে 72.7 × 10⁻³ পৃষ্ঠটানের ভ্যালুটা দেওয়া আছে। দেন তুমি কত সংখ্যক গোলক তৈরি করছো, মানে ছোট গোলকের সংখ্যা, এই n এর ভ্যালুটা দেওয়া আছে 10⁻12। এরপর তোমার বড় গোলকটার ব্যাসার্ধ দেওয়া আছে r = 1 সেন্টিমিটার, এবং এটাকে তুমি যদি মিটারে নাও তাহলে কি হবে 1 × 10⁻² মিটার। বড় গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, কিন্তু প্রশ্নটা পড়ে দেখো ছোট গোলকের ব্যাসার্ধটা কত সেইটা কিন্তু তোমাকে বলে দেয়া নাই। তাহলে এই ম্যাথটা অর্থাৎ কাজ বের করার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ছোট গোলকগুলির ব্যাসার্ধ কত সেইটা আমাকে বের করে নিতে হবে। সেইটা বের করার জন্য আমরা কি কনসেপ্টটা কাজে লাগাইতে পারি সেটা একটু বোঝো। আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, যে ধরো তোমার কাছে একটা জগ আছে, ঠিক আছে, আমরা যে পানি খাই না, এই পানি খাওয়ার ধরো একটা জগ আছে, ঠিক আছে, কথার কথা আমার জগটা দেখতে এই যে এরকম, ঠিক আছে, এবং তোমার কাছে ছোট ছোট কি আছে, তোমার কাছে ধরো ছোট ছোট অসংখ্য মগ আছে। তাহলে দেখো এই জায়গায় ধরো এইখানে এইরকম পানি ছিল, আর এইখানে তুমি কি করবা, এই পানিটা দিয়ে প্রত্যেকটা মগকে তুমি ফিল আপ করবা, মানে প্রত্যেকটা মগ ভরবা বা প্রত্যেকটা মগে তুমি কিছু পরিমাণ পানি রাখবা। এইবার তুমি একটু খেয়াল করে দেখো, পানিটা যখন জগে ছিল তখন এইটার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এইটা AI। এই জগ থেকে পানিগুলি তুমি যখন মগে ঢাললা তখন মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল হবে এইটার ক্ষেত্রফল যোগ এইটার ক্ষেত্রফল যোগ এইটার ক্ষেত্রফল, এইভাবে তোমাকে ক্ষেত্রফলগুলি, এই যে মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফলগুলি বের করে যোগ করতে হবে। কিন্তু একটা কথা ভেবে বলো তো, জগে থাকতেও যেই পরিমাণ পানি ছিল, এই জগকে তুমি যদি 100টা মগেও ঢালো, পানির পরিমাণটা কি চেঞ্জ হবে? উত্তরটা হচ্ছে পানির পরিমাণ কিন্তু চেঞ্জ হবে না। আর পানির পরিমাণ মানে কি, পানির আয়তন। মানে তোমার কাছে শুরুতে যদি 2 লিটার পানি থাকে, তুমি যদি 100টা মগেও সেই পানিটা ঢালো, মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল চেঞ্জ হইলেও পানির আয়তনটা কিন্তু চেঞ্জ হবে না। আয়তন কিন্তু কি থাকবে, সেই ইনিশিয়ালি যতটুকু আয়তনের পানি নিয়েছিলা, যত লিটার পানি নিয়েছিলা, এরপরও কিন্তু তত লিটার পানিই থাকবে। ঠিক এই কনসেপ্টটা আমরা এইখানে কাজে লাগাবো। মানে আগে এই পানির ক্ষেত্রফলটা, পানির আয়তনটা যা ছিল, মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল চেঞ্জ হইলেও এইখানেও যতটুকু পানি থাকবে, অর্থাৎ এইখানের পানির আয়তনটাও কি থাকবে, সেম থাকবে। এই কনসেপ্টটাই আমরা এখানে যদি একটু কাজে লাগায় লিখতে চাই, তাহলে দেখো আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো VI = VF, মানে আগের আয়তন এবং যে আমার পরবর্তী আয়তন। আগের আয়তন বলতে এই গোলকটার আয়তন, পরের আয়তন বলতে এই সবগুলি গোলকের টোটাল আয়তনটা কি হবে, সেম হবে। তাহলে বড় গোলকের আয়তনটা বের করার ফর্মুলা কি হবে, 4/3πr³। আর ছোট একটা গোলকের আয়তন কত, ছোট একটা গোলকের আয়তন হচ্ছে 4/3πr³। বাট ছোট গোলক আছে কয়টা, ছোট গোলক আছে n সংখ্যক। তাহলে এইখান থেকে দেখো এই 4/3 × π কাটা, 4/3 × π কাটা, তাহলে এইখান থেকে আমরা কি বের করে ফেলতে পারবো, আমরা r এর মানটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে r³ = আমরা কি লিখতে পারি, r³ লিখতে পারি হচ্ছে r³ / n। তাহলে এই যে বড় হাতের r³ এর মান কত, 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার মানে কত, 1 × 10⁻² হোল কিউব ডিভাইডেড বাই n, কত, n হচ্ছে 10⁻12। এইটা বের করার পর তুমি যদি এইটাকে ঘনমূল বের করো, সরাসরি যদি r এর মানটা বের করো, তুমি এইখান থেকে কি পাবা, 1 × 10⁻²। সো এইটা যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি, আমরা ছোট হাতের rটা পেয়ে যাব। এবং এই জায়গার ছোট হাতের r এর মানটা কত, এই ছোট হাতের r এর মানটাই কিন্তু হচ্ছে আমার এই যে এই গোলকগুলির ব্যাসার্ধ। তাহলে এই ভ্যালুগুলি যদি জাস্ট আমরা একটু ক্যালকুলেটরে বসাই, একটু ক্যালকুলেশন করে ফেলি, তাহলে এখান থেকে আমরা r এর মান,
তাহলে এখান থেকে আমরা আর এর মানটা পাবো হচ্ছে 1 × 10⁻⁻6 মিটার। তাহলে দেখো আমাদের এই মানটাই অজানা ছিল, আমরা এই মানটা বের করে ফেলছি। তাহলে এই সবগুলি ভ্যালু হচ্ছে আমরা প্রিভিয়াসলি যে ইকুয়েশনটা বের করে রাখছিলাম সেখানে একটু বসাই দিব। তাহলে টি এর ভ্যালুটা কত আমরা কোশ্চেনে দেওয়া আছে 72.7 × 10⁻³ এই এনটা আছে হচ্ছে বড় হাতের এন এর ভ্যালুটা দেওয়া আছে 10⁻12 4 পাই। আর এর মানটা আমরা কত বের করলাম 1 × 10⁻⁻6 এর উপরে আছে হোল স্কোয়ার -4 পাই। আর বড় হাতের আটটা কত, বড় হাতের আটটা হচ্ছে আমরা দেখো বের করে রাখছিলাম 1 × 10⁻² হোল স্কোয়ার। সো একইভাবে আসো আমরা পুরাটাকে একটু ক্যালকুলেটারে দিই, পুরাটাকে আমরা একটু ক্যালকুলেটারে দিলে দেখি আমরা ভ্যালুটা কত পাই। তাহলে এখান থেকে আমরা দেখো ভ্যালুটা পেয়ে যাই হচ্ছে 0.914 জুল। তাহলে এই যে এইটা পাচ্ছি এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার। অর্থাৎ এই যে একটা বড় গোলককে তুমি 10⁻12 সংখ্যক ছোট গোলকে পরিণত করতে তোমার আসলে কতটুকু কাজ করতে হবে, তোমার 0.914 জুল পরিমাণ কাজ করতে হবে। তাহলে আশা করি এই প্রবলেমটা বুঝতে পারছি সবাই। যদি এই প্রবলেমটা বুঝে থাকি তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে। সো নেক্সট ক্লাসে দেখা হওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।